এখন থেকে 1 লাখ বছর আগেও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পুরোটা জুড়ে ছিল গভীর জঙ্গল। আনুমানিক 70 থেকে 80 হাজার বছর আগে এই এলাকার প্রথম আদি মানুষের বসবাস শুরু হলে ধীরে ধীরে সেই জঙ্গলের আয়তন সংকুচিত হতে থাকে, যার আগ পর্যন্ত বিশ্বের বৃহত্তম জঙ্গলের অবস্থান ছিল এই দক্ষিণ এশিয়ায়। যদিও বর্তমানে এই খেতাব দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলের মাথায় উঠেছে। যাই হোক, সুরপ্রাচীন সেই জঙ্গলের বিশাল একটা অংশের অবস্থান ছিল ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এলাকায়। প্রাকৃতিক কারণে এই উপকূলীয় এলাকার জঙ্গলের চেহারা ক্রান্তীয় বনের বদলে ম্যানগ্রোভ বনে পরিণত হয়। ম্যানগ্রোভ বনের অন্যতম বৈশিষ্ট্য এই বনের উদ্ভিদগুলো দিনে একাধিকবার সমুদ্রের জোয়ারের কারণে নোনা পানিতে অর্ধেক ডুবে থাকে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় এলাকা জুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ বনের খণ্ডিত কিছু ভগ্নাংশ এখনও টিকে আছে। ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত ম্যানগ্রোভ বন দুটি সেই ভগ্নাংশগুলির মধ্যে উল্লেখযোগ্য। কিন্তু বিলুপ্তপ্রায় শেষ সুপ্রাচীন ম্যানগ্রোভ বনে টিকে থাকা সবচেয়ে বড় অংশটির নাম সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দুটি জেলা মিলিয়ে বিস্তৃত এই বনটি এখনও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের খেতাব ধরে রেখেছে। প্রিয় দর্শক, আপনাদের সুন্দরবন সম্পর্কে জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। চলুন তবে আর দেরি না করে গিয়ার গ্যাস পর্বে সুন্দরবন সম্পর্কে বিস্তারিত জেনে আসি। বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলা মিলে বিস্তৃত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। মোটা দাগে এই শতকরা প্রায় 60% বা 6,000 বর্গ কিলোমিটারের মতো এলাকা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, আর বাকি শতকরা 40% বা 4,000 বর্গ কিলোমিটারের মতো এলাকা ভারতের নিয়ন্ত্রণাধীন। জমি মাপ যোগে প্রচলিত একক হিসেবে এই সুন্দরবনের আয়তন প্রায় 25 লাখ একর। বিস্ময়কর ব্যাপার হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনের আয়তন মাত্র 3,000 একরেরও কম। ভৌগোলিকভাবে এই সুন্দরবনের সীমানা দুটো নদীতে নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিম দিকের ভারতের হুগলি নদী আর পূর্ব দিকে বাংলাদেশের বলেশ্বর নদ, এই দুটি জলধারার মধ্যবর্তী ম্যানগ্রোভ বন অঞ্চলের আনুষ্ঠানিক নাম সুন্দরবন। এই বন অঞ্চলটির নামকরণে একাধিক মতবাদ প্রচলিত রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সমর্থন পুষ্ট মতবাদ অনুযায়ী সুন্দরী নামক এই বনের এক ধরনের গাছের নাম অনুসরণ করে সুন্দরবনের নাম রাখা হয়েছিল। উত্তরে হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এই তিনটি জলধারের মোহনা এই সুন্দরবন এলাকায় অবস্থিত। এই সুন্দরবন এলাকায় প্রায় 50,000 বছর আগে থেকে মানুষের বসতি থাকলেও ইতিহাসে প্রথম এর উল্লেখ পাওয়া যায় 3য় শতকের মাঝামাঝি সময়ে। প্রায় 1,800 বছর আগে এখানে চাঁদ সওদাগর নামক এক ব্যক্তি একটি জনপদ প্রতিষ্ঠা করেছিলেন। পুরন্ত তান্ত্রিকরা সুন্দরবনের বাঘমারা এলাকায় এই চাঁদ সওদাগরের হাতে খৌড়াপতন হওয়া একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষের আবিষ্কার করেছেন। এরপর 1,000 বছরেরও বেশি সময় ইতিহাসের পাতায় এই বনাঞ্চলের উল্লেখ করা হয়নি। অবশেষে 13 শতকে সূচিত মুঘল শাসন আমলে আবারও এই সুন্দরবনের কথা বলা হয়েছে। বিশেষ করে মুঘল রাজবংশের 3য় সম্রাট আকবরের শাসন আমলে তার সেনাবাহিনীর আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে স্থানীয় অনেকেই গহীন সুন্দরবন এলাকায় আশ্রয় নিয়েছিলেন। পলাতক এই মানুষগুলো তৈরি করা বাসস্থানগুলো 17 শতকে পর্তুগিজ জলদস্যুদের দখলে চলে যায়। এই আস্তানাগুলো থেকে তারা নিয়মিত মুঘল ভারতে বিভিন্ন জনপদে হামলা চালাতো। এখনও অনেক প্রান্তিক মানুষ এই সুন্দরবন এলাকায় স্থানীয়ভাবে বসবাস করে। এদের একটা বড় অংশে জীবিকা উপার্জনের একমাত্র উপায় মাছ শিকার করা। এর পাশাপাশি কিছু সম্প্রদায়ের মানুষ প্রতি বছর একটা নির্দিষ্ট সময় সুন্দরবন থেকে মৌমাছির মধু আহরণে ব্যস্ত থাকেন। এই পেশাটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পেশাগুলোর একটি, কারণ এই অভিযানে প্রতি পদক্ষেপে থাকে বাঘের খাদ্য পরিণত হবার আশঙ্কা। মহাশক্তিশালী এই প্রাণীটির আক্রমণ থেকে বেঁচে গেলে অধিকাংশ ক্ষেত্রে তার চিহ্ন বাকি জীবন বয়ে বেড়াতে হয়। তবে এই বিপদ মোকাবিলায় অসাধারণ এক বুদ্ধি বের করেছেন মৌশিকারীরা। বাঘ এবং সিংহের মতো এই শিকারী প্রাণীগুলো তাদের দিকে কেউ তাকিয়ে আছে টের পেলে সাধারণত আর হামলা চালায় না, যে কারণে বাঘ সবসময় তার শিকারের পিছন থেকে হামলা চালায়। সুন্দরবনে মধু সংগ্রহের সবসময় মৌশিকারীরা তাদের মাথার পিছনে একটি মুখোশ বেঁধে রাখেন। সেই মুখোশের চোখ জোড়া তাকিয়ে আছে বলে মনে হয় মুখোশ ব্যবহারকারীর ওপর বাঘ হামলা চালানো থেকে বিরত থাকে। সুন্দরবন নামক বনাঞ্চলের প্রথম সার্ভে চালানোর কৃতিত্ব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে রয়েছে। 1757 সালে মুঘল বাদশাহ দ্বিতীয় আলমগীরের কাছ থেকে এই বনাঞ্চলের শ্রোতা অধিকার লাভ করে ব্রিটিশ প্রতিষ্ঠানটি।
যার 12 বছরের মাথায় তারা সুন্দরবনের প্রথম সার্ভে প্রকল্প শুরু করে। জেনে অবাক হবেন, স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তার কারণে সেই সার্ভে করা হয়েছিল ফার্সি ভাষায়। এর ধারাবাহিকতায় 1860 সালে এই বন অঞ্চলটি রক্ষণাবেক্ষণের জন্য তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার বেঙ্গল প্রদেশে একটি বন বিভাগ চালু করা হয়। এই বিভাগের সদর দপ্তরটির অবস্থান ছিল বর্তমানে বাংলাদেশের খুলনা জেলায়। সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কথা বলতে গেলে অবধারিতভাবে প্রথমে যে প্রাণীটির কথা বলতে হবে সেটি রয়্যাল বেঙ্গল টাইগার। আক্ষরিক অর্থে রাজস্বিক এই প্রাণীটি তার হলুদের ওপর কালো ডোরাকাটা রঙের জন্য বিশ্বখ্যাত। এই প্রজাতির পূর্ণবয়স্ক পুরুষ সদস্যদের নাক থেকে লেজের ডগা পর্যন্ত গড় দৈর্ঘ্য প্রায় 10 ফুট। তবে এর মধ্যে প্রাণীটি লেজের দৈর্ঘ্য প্রায় 3 ফুটের মতো। এদের গড় ওজন 200 থেকে 250 কেজির মতো হয়ে থাকে। তবে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় বাঘটির ওজন ছিল পুরো 350 কেজি। প্রকৃতিতে প্রাণীগুলো নির্ভীক জারি হয়ে থাকে। এরা বন্য শূকর, হরিণ এবং মহিষের মতো এই প্রাণীর শিকারের মাধ্যমে জীবন ধারণ করে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পুরো দক্ষিণ এশিয়ায় আনুমানিক 2500-এর মতো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এর শতকরা 10 ভাগই সুন্দরবনে বসবাস করে। রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি সুন্দরবনের বাসিন্দা বন্য প্রাণীদের মধ্যে রেসুস বানর, চিতল হরিণ, ধূসর মাথা মেছো ঈগল, নীল মাছরাঙা, নোনা পানির কুমির এবং করাত মাছ উল্লেখযোগ্য। এছাড়া ইরাবতী ডলফিন নামক এক প্রজাতির জলচর স্তন্যপায়ী প্রাণীও সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদী নালায় বসবাস করে। তবে এই নদী দূষণের কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বাঘের মতো এই বনে বসবাসকারী অনিন্দ্র সুন্দর চিতল হরিণের অস্তিত্ব হুমকির মধ্যে রয়েছে। একসময় পুরো সুন্দরবনে কয়েক লাখ হরিণ ঘুরে বেড়ালেও বর্তমানে এই সংখ্যা 30,000-এ নেমে এসেছে। আর এই বন অঞ্চল থেকে এরই মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর তালিকায় রয়েছে জাভান রাইনোসেরাস নামক এক প্রজাতির শিংবিহীন গন্ডার। উদ্বেগের বিষয় হলো বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন ক্রমেই সংকুচিত হচ্ছে। 200 বছর আগেও ব্রিটিশদের পরিচালিত সার্ভে অনুযায়ী এই বনাঞ্চলের আয়তন ছিল 17,000 বর্গ কিলোমিটার বা 42 লাখ একরেরও বেশি। এই সংকোচনের পেছনে জনসংখ্যা বৃদ্ধি এবং মানব আকর্ষণের পাশাপাশি ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগেরও হাত রয়েছে। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় প্রায় প্রতি বছরই একাধিক ঘূর্ণিঝড় আঘাত আনে। আর কয়েক বছর পরপরই মহাশক্তিশালী একটি ঘূর্ণিঝড় এই এলাকার তাণ্ডব চালিয়ে যায়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2007 সালে এক ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সুন্দরবনের শতকরা 40% উজাড় হয়ে যায়। সেই ক্ষতির মাত্রা পুরোপুরি বুঝে ওঠার আগেই 2 বছরের মাথায় এই বনাঞ্চলে ফের আঘাত আনে আইলা নামের বিধ্বংসী আরেকটি ঘূর্ণিঝড়। ওই ঝড়েও সুন্দরবনের বিদ্যমান জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাকৃতিক কারণের মতো সুন্দরবন ধ্বংসের মানুষ সৃষ্ট কারণ ভূমিকাও অনেক। এর মধ্যে প্রথমেই রয়েছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি। 2007 সালে ইউনেস্কো পরিচালিত এক গবেষণায় ফলাফল অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ প্যারিস জলবায়ু চুক্তির শর্তগুলি পূরণ ব্যর্থ হলে এই শতকের শেষ নাগাদ বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা 45 সেন্টিমিটার বা 1.5 ফুটের পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তেমনটা হলে সুন্দরবনের শতকরা 75 ভাগই হারিয়ে যাবে বলে জানিয়েছেন গবেষকরা। এছাড়া সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত একাধিক জলধারা গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত করা হয়, যার ধারাবাহিকতায় পণ্যবাহী জাহাজগুলো দুর্ঘটনার মুখেও পড়ে। 2014 সালে এই বনের সেলা নদীতে সাউদার্ন স্টার 7 নামের একটি পণ্যবাহী জাহাজ ডুবে গিয়েছিল। দুর্ঘটনার সময় জাহাজটিতে 3.5 লাখ লিটারের বেশি ফার্নেস অয়েল ছিল। দুর্ঘটনার পর সেই জ্বালানির তেল প্রায় 350 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ায় সুন্দরবনের জীববৈচিত্র্যের বিপুল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে আশার ব্যাপার হলো রয়্যাল বেঙ্গল বাঘ এবং তার কারণে সুন্দরবন সংরক্ষণের প্রতি স্থানীয় মানুষের আগ্রহ রয়েছে অনেক। বাংলাদেশ এবং ভারত দুটো দেশই এই বাঘকে তাদের জাতীয় প্রাণীর মর্যাদা দিয়েছেন। তাই আশা করা যায় জাতীয় প্রাণী ও তাদের বাসস্থান বাঁচাতে দুই দেশই তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবে। আর তাদের সম্মিলিত চেষ্টার ফলে অনন্য এই বন অঞ্চলটি রক্ষা পাবে এমনটাই আশা বিশ্ববাসীর। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি বাংলাদেশ থেকে দেখছেন নাকি ভারত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই, দেখা হবে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন।